ইঁদুরের দৌড় গর্তের পানে, নদীর দৌড় সাগরের দিকে, খবরের দৌড় কানের দিকে, অঘ্রাণের দৌড় নাকের দিকে, সুন্দরের দৌড় স্বভাবত বিদ্যার দিকে, খদ্দের দৌড় দোকানের দিকে, রোগীর দৌড় ডাক্তারের দিকে, সুখের দৌড় দুঃখের দিকে, দুঃখের দৌড় আবার সুখের দিকে, জন্মের দৌড় মৃত্যুর দিকে, আর মৃত্যুর দৌড় জন্মের দিকে, প্রত্যাশার দৌড় মরীচিকার দিকে, আপেলের দৌড় মাটির দিকে, গাছ মারতেই দৌড়াতে নারাজ। এখানে কার দৌড় কত দূর লেখক প্রথমে এখানে তুলে ধরেছেন যে দুঃখ যাদের আছে তাদের সুখ হবে, দুঃখ কিন্তু সুখের দিকে দৌড়ায়, আবার সুখ আবার দুঃখের দিকে দৌড়ায়। প্রত্যাশা যারা বেশি বেশি করে প্রত্যাশা করে তারা কিন্তু মরুভূমির মরীচিকার মতো পিছু ছোটে, তারা কিন্তু সুখের নাগাল পায় না। আপেল আবার নিচের দিকে যায়, মধ্যাকর্ষণ শক্তি পাবে সে নিচের দিকে যায়, গাছ কিন্তু দৌড়ায় না। সে দৌড়ায় না কারণ সে সৃষ্টি লগ্ন থেকেই সেভাবেই আছে। আর সমস্ত প্রাণী মাত্রই চলতে সক্ষম, গাছ কিন্তু চলতে সক্ষম নয়, যে কোনো প্রাণী কিন্তু চলতে সক্ষম। গাছরা দৌড়ায় না, তার বোধহয় সবচেয়ে বড় কারণ যে তারা এক জায়গায় বসে বসে খায়, খাবার তৈরি করতে পারে, কিন্তু প্রাণীদের এক জায়গায় বসে খাবার তৈরি করবার মতো নিজেদের কোনো ভেদ নেই, তাদের প্রাণীদের মাত্রই কোনো ভেদ নেই, কিন্তু প্রাণী মাত্রই খাবার সংগ্রহ করতে হয়। এই কারণে প্রাণীরা এক জায়গায় স্থানীয় না হয়ে দিকে দিকে পরিবহন করে, রচনা রটনা করে, এদিক ওদিক করে খাবার সংগ্রহ করে। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কিন্তু গাছেদের চুরি করার ডাকাতি করার একটা বর্ণনা দিয়েছেন, কিন্তু লেখক এখানে সরাসরি গাছেদের বর্ণনা দেননি, মানুষদের সংগ্রহ করা বর্ণনা দিয়েছেন। মানুষরা কিন্তু নানান রচনা করে কিন্তু তারা অর্থ উপার্জন করে, আর তা দিয়ে তারা চলে, কিংবা কেউ সৎ উপায়েও চলাফেরা করে, তাদের রোজগার করে। তা বলে দুনিয়ার সব প্রাণীকে কুইজ মার্চ করে খেতে দৌড়ায় না, কেউ কেউ দৌড়ায় আস্তে, কেউ আবার দৌড়ায় জোরে। আপনার কৃতিত্বে কেউ গা দিয়ে, কেউ বা পা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে, কেউ গা দিয়ে চলাচল করে, কেউ আবার বা পা দিয়ে চলাচল করে। অনুবীক্ষণের তলাকার অদ্ভুত বিস্ময় জীব হলো অ্যামিবা। পরীক্ষায় এটা আসতে পারে, অনুবীক্ষণ দিয়ে কোন জীবকে দেখা যায়, তা হলো অ্যামিবা। তার দেহ বলতে আমরা কি বুঝি? তার দেহ বলতে একখানি সেল ছাড়া আর কিছু নেই। তার চলার ভঙ্গিটি বড় মজার, নিজের দেহ থেকে অর্থাৎ সেল থেকে খানিক অংশ ক্ষণিকের পা হিসেবে সে এগিয়ে দেয়, সেই দিকে তারপর সেলের মধ্যে প্রোটোপ্লাজমের বাকি অংশ গড়িয়ে দেয়। এমনই করে মুহুর্মুহু ক্ষণিক পা বার করে প্রোটোপ্লাজম সেদিকে বয়ে যায়। কত মন্দগতিতে অ্যামিবা যে চলে তা একরকম অনুমান করাই যায় না। অ্যামিবা খুবই দ্রুতগতি চলে না, সে খুবই আস্তে চলে। তাই লেখক বর্ণনা দিয়েছেন যে অ্যামিবা খুবই আস্তে চলে, যা দেখাই যায় না, যা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। যখন আকাশে একটি জেট প্লেন ঘন্টায় কয়েকশো মাইল বেগে চলে, তখন অ্যামিবা কয়েক মিনিটে কয়েক মিলিমিটার মানে অতি সামান্য জায়গা অতিক্রম করতে পারে। রক্ষী এই যে সৃষ্টির উষাকাল থেকে অ্যামিবা এমনভাবে করে চলেছে, একেবারে কখনো থেমে যায়নি। অ্যামিবা নামক প্রাণীটা কখনো থেমে যায়নি, সে আস্তে আস্তে কিন্তু সৃষ্টির উষালগ্ন থেকে চলছে। আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভবঘুরে সেল আছে যারা অ্যামিবার মতো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। আমাদের শরীরে কিছু সেল আছে বা শ্বেত রক্তকণিকা আছে, তারা খুব দ্রুতগতিতে চলতে পারে না, খুবই আস্তে চলে, তারা অ্যামিবার মতো চলে, কিন্তু তাদের কাজ হলো কি? রোগ জীবাণুকে ধ্বংস করা। এরা শরীরের সৈন্য সামন্ত বহিঃশত্রুকে নাশ করতে ছুটে যায়। এছাড়া আর এক রকমের একুশি জীব প্যারামেশিয়াম, তার সেলের চারিদিকে ছোট ছোট চুলের মতো বহিরংশ থাকে। তাদের সেলগুলো যে আছে শরীরের, তার চারিদিকে চুলের মতো আছে অংশ আছে, কিছু কিছু মানে চুলের মতো সেলের মতো অংশ আছে, সেলের চারিদিকে চুলের মতো ছোট ছোট চুল, তার সাহায্যে তারা চলাফেরা করে, তাদেরকে কিন্তু সিলিয়া বলা হয়। পরীক্ষা আসতে পারে সিলিয়া কাকে বলা হয়? প্যারামেশিয়াম, তার সেলের চারিদিকে ছোট ছোট চুলের মতো বহিরংশ আছে, তাদেরকে সিলিয়া বলা হয়। এইসব সিলিয়া যথেষ্ট ব্যবহারের ফলে প্যারামেশিয়াম জলের মধ্যে হাজার দাঁড়িয়ে নৌকা চালানোর মতো আগাতে কিংবা পিছাতে পারে। জলে যেমন নৌকা দাঁড় দিয়ে আগায় এবং পিছিয়ে যায়, ঠিক তেমনি প্যারামেশিয়াম তার ছোট্ট ছোট্ট চুলের সাহায্যে অর্থাৎ সিলিয়ার সাহায্যে সে চলাফেরা করে নৌকার দাঁড়ের মতো। গমনাগমনের প্রকৃত মাধুর্যটা আমাদের চোখে পড়ে সাধারণত উচ্চতার প্রাণীদের মধ্যে। সমুদ্র স্রোতের সঙ্গে কত সামুদ্রিক জীব গা ভাসিয়ে মাইলের পর মাইল পাড়ি দেয়, তার হিসাব আমরা রাখি না। সমুদ্রে আমরা দেখতে পাই অনেক প্রাণী কিন্তু তারা গা ভাসিয়ে চলে যায়, তারা কিন্তু তাদের কিন্তু হিসাব রাখা আমাদের সম্ভব হয় না, কারণ সমুদ্রে তো অনেক ধরনের প্রাণী থাকে। চিংড়িরা ডালা নাড়া দিয়ে চলে, চিংড়ি আবার ডান নেড়ে কিন্তু চলাচল করে। চিংড়ি কিন্তু মাছ নয়, একটা জলের পোকা, যদি আমরা সেটাকে মাছ বলি।
এবং আমরা খাইও, কিন্তু সেটাকে বিজ্ঞানীরা বলেছেন সেটা জলের পোকা। কোনো কোনো পতঙ্গ ওড়বার সময় তাদের ডানা প্রচণ্ড জোরে শব্দ হয়। এফিড ওড়বার সময় প্রতি সেকেন্ডে 400 বার ডানা নাড়ে। কোনো কোনো পতঙ্গ অর্থাৎ মশার মতো পতঙ্গ তারা কিন্তু তাদের ডানায় কিন্তু প্রচণ্ড শব্দ হয়। এফিড ওড়বার সময় প্রতি সেকেন্ডে 400 বার ডানা নাড়ায়, পরীক্ষায় আসতে পারে। আর এক নাগারে 800 মাইল পথ উড়ে যেতে পারে এফিড নামক পতঙ্গটি। বাগানের শামুকরা চলে তাদের একখানি মাংস পুরো পা দিয়ে। বাগানে যে আমরা দেখি মাঝে মাঝে সুপারি গাছে যে শামুক চলে কিংবা ঝিনুকগুলো চলে, তারা কিন্তু একখানি মাংসল পুরো পেশি দিয়ে কিন্তু চলাফেরা করে, কিংবা রাস্তা পেরিয়ে যায়। চলে যাওয়ার সময় রেখে যায় জলীয় চিহ্ন, পরীক্ষা আসতে পারে। চলে যাওয়ার সময় রেখে যায় জলীয় চিহ্ন। কে রেখে যায় জলীয় চিহ্ন? তখন লিখতে হবে শামুক চলে যাওয়ার সময় রেখে যায় জলীয় চিহ্ন। তা দেখলে বলতে ইচ্ছে করে এ পথে আমি গেছি। আমরা যেমন চলার সময় আমাদের পায়ের ছাপ পড়ে, ঠিক তেমনি এই শামুক নামক প্রাণীটার চলার একটা ছাপ থেকে যায়, সেটা হলো মাংসল পায়ের ডাক, জলীয় অংশ। উচ্চতর জীবদের মধ্যে গমন শক্তির অনেক কলাকুশলতা আছে। উচ্চতর জীব যারা হচ্ছে বড় ধরনের প্রাণী, তারা কিন্তু অনেক ধরনের কলাকুশলতার কথা লেখক বর্ণনা দিয়েছেন। কিন্তু গমন শক্তিকে বিচার করতে হয় সবসময় দৈহিক ওজনের পরিমাণ হিসেব করে। গমন শক্তি হবে যাদের দেহের ওজন কেমন সেই অনুযায়ী কিন্তু চলে, কিন্তু সব ক্ষেত্রে আবার সমান নয়। কিন্তু কত ভারী জন্তু কত ওজন নিয়ে কত সময় কত দূর গেছে তা বিবেচ্য। হালকা কোনো পাখি হাওয়ায় কিন্তু তীরের মতো ছুটে চলে এগিয়ে, বেজায় ওজন কম, ঠিক আছে। আর খুব সামান্য ওজন নিয়ে তারা কিন্তু অনেক দূরে যেতে পারে। আর হিপ্পো আবার কাদা ভেঙে ঠপঠাপ করে কিছুটা এগিয়ে যায়। ধরুন চিতাবাঘ, তার দেহের ওজন কিন্তু 30 পাউন্ডের মতো। চিতাবাঘের ওজন কত? 30 পাউন্ডের মতো। সে ঘন্টায় 70 মাইল পর্যন্ত দৌড়াতে পারে। নেকড়ে প্রায় একই ওজনে হলেও তার গতিবেগ কিন্তু প্রতি ঘন্টায় 36 মাইল। সেই তুলনায় হিপোর শরীরের ওজন 1800 পাউন্ড এবং সে প্রতি ঘন্টায় 20 থেকে 30 মাইল পর্যন্ত চলতে পারে। গভীর মরুভূমিতে গ্যাজলি নামক হরিণ, সে হরিণ কিন্তু অত্যাধিক গতিশক্তি, তার দেহের ওজনও কিন্তু যথেষ্ট। দেহের ওজন হচ্ছে 80 পাউন্ড, ঘন্টায় প্রায় 60 মাইল বেগে চলতে পারে। আবার অ্যান্টিলোপ হরিণ আছে, সে কিন্তু ঘন্টায় 45 মাইল। অ্যান্টিলোপ হরিণ ঘন্টায় 45 মাইল বেগে দৌড়াতে পারে, যার দেহের ওজন হচ্ছে 110 পাউন্ড। সেই গল্পে কচ্ছপের কাছে খরগোশ দৌড়ের বাজিমাত হার মেনেছিল। নানা জাতের কচ্ছপ এবং খরগোশের গল্পটা আমরা শুনেছিলাম। কচ্ছপ কিন্তু খুব আস্তে চলে, তারপরে কিন্তু খরগোশ কিন্তু তার কাছে কিন্তু হেরে গিয়েছিল। তাই এইখানে কিন্তু লেখক সেভাবে বোঝাতে চেয়েছেন এই গল্পের বিষয়ে। এই গল্পে কচ্ছপের কাছে খরগোশ কিন্তু দৌড়ে বাজিমাতে হার মেনেছিল। নানা জাতের খরগোশের মধ্যে গতির তারতম্য দেখা যায়। সাধারণত খরগোশ মাত্র তীব্র গতি সম্পন্ন। খরগোশ কিন্তু দ্রুত গতিতে দৌড়ায়। দেহের ওজন যখন 5 পাউন্ড, গতিবেগ তখন প্রায় 45 মাইল ঘন্টায়। মোটরের দৌড়ের কাছাকাছি। মোটর গাড়ি অর্থাৎ মোটর বাইক যেভাবে চলে ঠিক কিন্তু সেভাবেই কিন্তু খরগোশ দৌড়াতে পারে। রেস হর্সের দেহের ওজন 1000 পাউন্ড, প্রতি ঘন্টায় প্রায় ছুট দেয় 40 থেকে 42 মাইল। অনেক বুনোগাধার দৌড়ের বহর ঘোড়ার সমান, কিন্তু তাদের দেহের ওজন কিন্তু ঘোড়ার চেয়েও কম, মাত্র 300 পাউন্ডের মতো। গ্রে হাউন্ডের দেহের ওজন মাত্র 22 পাউন্ড, সেই অনুপাতে তার চলের শক্তির বেগ প্রায় 36 মাইল। পাখিরা বহু দূরত্ব পার হতে পারে। মেরু প্রদেশের টার্নস প্রতি বছর 11,000 মাইল একবার উড়ে আসে আবার ফিরে যায়। কোনো কোনো হকজাতীয় পাখি ঘন্টায় 150 মাইল বেগে উঠতে পারে। এমন পাখি আছে যার গতিবেগ আরও বেশি। হকজাতীয় পাখিরা তো দৌড়ায়, কিন্তু কিছু কিছু পাখি আবার দেখা যায় যে সেই প্রাণীরা আবার বেশি দূরে দৌড়াতে পারে, ঘন্টায় প্রায় 200 মাইল। আফ্রিকার ইন জাতীয় পাখিরা ওড়াছিড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে। পরীক্ষায় আসতে পারে কোন পাখিরা হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে, তখন লিখতে হবে আফ্রিকার ইন জাতীয় পাখিরা। দেহের ওজন 110 পাউন্ড হলে কি হয়, তারা ঘন্টায় 31 মাইল বেগে চলতে পারে। ক্যাঙ্গারু চলন প্রায় এমু পাখির চলনের কাছাকাছি। ক্যাঙ্গারু নামক যে প্রাণীটি আছে তা কিন্তু এমু পাখির মতো চলতে পারে, ঘন্টায় প্রায় 30 মাইল, আর দেহের ওজন 130 পাউন্ড। মোষের দেহের ওজন কিন্তু কম নয়, তারও ওজন হচ্ছে 1800 পাউন্ড। সেই তুলনায় গতিবেগ কিন্তু নেহাত কম নয়, ঘন্টায় প্রায় 30 মাইল বেগে বন মহিষ কিন্তু দৌড়াতে পারে।
হাতির বপু বিরাট, ওজন প্রায় 7,000 পাউন্ড, কিন্তু সেই অনুযায়ী হাতিও কিন্তু খুব জোরে দৌড়াতে পারে। সেই নিয়ে গদাই লস্করি চলে না যে খুব মোটা হলে কিংবা ওজনে বেশি হলে সে দৌড়াতে পারবে, এ কথা কিন্তু বলা যাবে না। হাতি কিন্তু প্রায় 25 মাইল বেগে চলতে পারে। শেয়াল তার 12 পাউন্ড ওজন নিয়ে 20 মাইল বেগে চলতে পারে। বরাহের দেহের ওজন অনেক বেশি, 90 পাউন্ড। চলশক্তি দেখা গেছে যে ঘন্টায় প্রায় 11 মাইল মাত্র। সাধারণ দেহের ওজন কিন্তু খুবই কম, 3 পাউন্ড। সেই অনুযায়ী সে কিন্তু দৌড়াতে পারে, কিন্তু সে দৌড়ে মাত্র ঘন্টায় 2 মাইল। উচ্চতর জিব্রা পেশি সঞ্চালনের সাহায্যে পা নাড়াতে পারে। যখন কোনো পেশি কাজ করে তখন এডিনোসিন ট্রাইফসফেট, ইংরেজিতে যাকে বলা হয় এটিপি বলা হয়, এই ধরনের এক ধরনের রাসায়নিক পদার্থের ক্রিয়ার ফলে তাদের শরীরে কিন্তু শক্তি উৎপন্ন হয়। বাইরে চলাটা আসল নয়, এই পৃথিবীতে সব চলার মাঝেই যে সত্যিকারের চলা তা হলো মানুষের নিজের চলা, তার মন ভূমির মধ্যে দিয়ে। মানুষ যে মনের ভিতরে কি চলছে তা কিন্তু কোনো মানুষ অত সহজে অনুভব করতে পারে না। মানুষের মনের গতিবেগ আলোর গতিবেগের সমতুল্য। মানুষ কিন্তু ইচ্ছে করে কিন্তু অনেক কিছু ভাবে এবং অনেক ক্ষেত্রে কারো ক্ষেত্রে খাটে। আলোর গতিবেগ যেমন প্রায় 1,86,000 মাইল, ঠিক তেমনি কিন্তু মানুষের দৌড়ের লেখক বর্ণনা দিয়েছেন যে মানুষের মনের দৌড় কিন্তু প্রায় আলোর গতিবেগের মতো। তার কোথাও যেতে মানা নেই। ক্রম বিকাশের দুস্তর পথ পেরিয়ে মানুষ এমন এক জায়গায় গিয়েছে, এমন এক মন পেয়েছে, মনকে চালাবার ক্ষমতাও মন তার রথ, মন রথ অবাধ। ক্রম বিকাশের ইতিহাসে জানা যায় যে ঘোড়ার পূর্বপুরুষদের এখনকার ঘোড়ার মতো খুর ছিল না। হাতে পায়ে 5 আঙ্গুল বিশিষ্ট জীব ছিল, তাদের হাতে পায়ে ছিল 5 আঙ্গুল বিশিষ্ট। কিন্তু ক্রম বিকাশের পথ পরিক্রমায় আস্তে আস্তে অন্য আঙ্গুলগুলি অদৃশ্য হলে রইল শুধু মাঝের আঙ্গুলটি, যাকে আমরা খুর বলি। ঘোড় দৌড়ের মাঠে ঘোড়া ধুলো উড়িয়ে চমক লাগিয়ে ছুটে চলে যায়, কিন্তু মনের দৌড়ে ঘোড়া তত কিছু নয়। মনের দৌড়ে কিন্তু সেভাবে দৌড়ে না। ঘোড়া কিন্তু খুব দ্রুতগতি হলে সে মনে কিন্তু খুবই আস্তে দৌড়ে। মনের দিক দিয়ে খুব শান্ত প্রাণী, সে দৌড়াতে চায় না। মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন। পরীক্ষা আসতে পারে মনের দৌড়ে কি চ্যাম্পিয়ন, তখন লিখতে হবে মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন। এই মনকে সঙ্গে নিয়েই মানুষ যুগে যুগে কালে কালে পথ চালনা করেছে, অর্থাৎ মানুষ তার বিজ্ঞান শক্তিকে কাজে লাগিয়ে। হিউয়েন-সাং থেকে শুরু করে অতীশ দীপঙ্কর। হিউয়েন-সাং এসেছিলেন চীন দেশ থেকে তার মনকে সঙ্গে নিয়ে। ভারতের শ্রীগান দীপঙ্কর গেছেন তিব্বতে। ভাস্কো দা গামা এসেছেন তুমুল সমুদ্র পেরিয়ে ভারতবর্ষে। ভাস্কো দা গামা কিন্তু ভারতবর্ষে এসেছিলেন, যিনি ঝড়ে অন্তরীপ নাম রেখেছিলেন। আর কলম্বাস দুর্জয় মনকে সঙ্গে নিয়ে পৃথিবী আবিষ্কার করেছেন, অর্থাৎ কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করেছেন। শঙ্করাচার্য পদব্রজে সারা ভারতবর্ষের দিকে দিকে গেছেন ভারতবর্ষকে আবিষ্কার করবেন বলে। সবচেয়ে মজার ব্যাপার এই যে মানুষ এখন শুধু নিজেই চলে ক্ষান্ত নয়, সে অন্য কিছুকেও চালাতে সমান উৎসুক। মানুষ কিন্তু যে হাঁটা চলাফেরা কিংবা অন্য গাড়ি ঘোড়া এসব চালা তা কিন্তু নয়। মানুষ এখন চালাচ্ছে ইঞ্জিন, যেগুলো হচ্ছে জাহাজ, রেল, প্লেন, জেট। এখন মানুষ আকাশ থেকে নতুন করে ঘোড় দৌড়ের মাঠে করে তুলেছে। আকাশেও এখন দৌড়ে চলছে, যেমন বিভিন্ন ধরনের বিমান, হাইপারসনিক বিমান, যুদ্ধ বিমান, জেট বিমান, অনেক কিছু বা রকেট, এই সমস্ত নিয়ে মানুষ কিন্তু এখন আকাশে দৌড়াদৌড়ি করছে। সেখানে নতুন বাজি ধরেছে ত্রিভুবনেশ্বর হবে কি। এখন কিন্তু কোন ধরনের যুদ্ধ বিমান কত দৌড়াতে পারে বা কোন ধরনের রকেট কত দৌড়াতে পারে সে নিয়ে কিন্তু এই আকাশ নামক মাঠে কিন্তু ঘোড়দৌড় চালু হয়ে গেছে সারা পৃথিবী জুড়ে। স্বর্গমর্ত তোলপাড় করবে, তাই জীবনের 440টি মানুষ বিশ্বকীর্তি স্থাপন করেছে। কিন্তু ক্ষণিকের পা দিয়ে, কেউ সিলিয়া দিয়ে, কেউ দাঁড়া দিয়ে, কিন্তু কেউ কোনো প্রাণী, ছোট ছোট প্রাণীগুলো সিলিয়ে দিয়ে, কেউ আবার দাঁড়া দিয়ে, নানা রকমের পা দিয়ে সবাই কিন্তু চলছে। চারিদিকে সবাই ছোটাছুটি করছে। কৃষির এই জয়যাত্রা, এত তারাটা কিসে লেখক বোঝাতে চেয়েছেন। পৃথিবীটাও পাগলের মতো হন হন করে ছুটে চলেছে। পৃথিবীটাকে আমি একবার সরিয়েছিলাম, লেখক কিন্তু বোঝাতে চেয়েছেন পৃথিবীটাকে আমি সরিয়েছিলাম। তোমার কেন চলবার জন্য এত দায়, পৃথিবী কেন এত চলতে চায়, এই যাত্রা তোমার থামাও, পৃথিবীকে চলতে লেখক বারণ করেছেন। সূর্য তো কারুর পিছু পিছু ধাওয়া করছে না, তুমি কেন এত তাড়াতাড়ি দৌড়াচ্ছ। তার উত্তরে পৃথিবী কি জানিয়েছে, লেখকের অভিমত পৃথিবী কিনা উত্তর জানিয়েছিলেন। তার দক্ষিণা হওয়ার ভিতর দিয়ে সে আমার কানে কানে বলেছিল, থামা মানে
জীবনের শেষ, কেউ থেমে থাকবে না। যখনই মানুষের জীবনে থেমে যাবে তখন শেষ হবে। মানুষ যদি কখনো থেমে যায় বুঝবে যে তখন কিন্তু শেষ হবে। মানুষের থেমে যাওয়াটা হচ্ছে মৃত্যুর সমতুল্য। যতদিন আছো ততদিন চলো, দাঁড়িও না, শাশ্বত সত্যের দিকে যাওয়াই হলো সব থেকে ভালো। এবং গতি বন্ধ করো না, চলো এই গতি। এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং একটি লাইক দাও।